নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সিডনি সেল্লানের ইফ টুমরো কামস, যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন। আজ 12 অধ্যায়। তাহলে শুরু করি। নিউ অরলিয়েন্স, শুক্রবার 25শে আগস্ট, সকাল 10টা। নিউ অরলিয়েন্সের ফার্স্ট মার্চেন্টস ব্যাংকের ক্যাশিয়ার লেস্টার টোরেন্সের কথা বলা যাক। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা আত্ম অহমিকা বোধকে মুঠোবন্দি করে বেঁচে থাকতে ভালোবাসেন। লেস্টার টোরেন্স সেই দলভুক্ত। তিনি বিশ্বাস করেন নারী সঙ্গ লাভ বা যৌন ক্ষমতায় তিনি নাকি পৃথিবীতে এক অদ্বিতীয় আসনে আসীন। তার আরেকটি বিশ্বাস আছে, তা হলো তিনি খুব সহজেই তার খদ্দেরকে চিনতে পারেন এবং খদ্দেরের মনোভাব বুঝতে পারেন। 40-এর কোঠা শেষ করতে আরও কয়েক বছর বাকি আছে তার। ছিপছিপে চেহারা, কোথাও অতিরিক্ত মেদ নেই, গাল দুটো বসে গেছে, দারুণ একজোড়া গোঁফ হলো তার শরীরের সম্পদ। কানের জুলপি অস্বাভাবিক রকমের বড়। দুবার তাকে প্রমোশন দেওয়া হয়নি, তাই ব্যাংকের ওপর রাগ আছে ক্যাশিয়ার লেস্টার টোরেন্সের। লেস্টার বদলা নেবার জন্য ব্যাংকটাকে তার ব্যক্তিগত যোগাযোগের অফিস করে তুলেছেন। যে সমস্ত দেহ পসারিনীরা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, 1 মাইল দূর থেকেও লেস্টার তাদের চিনতে পারেন। নিজের ক্ষমতা প্রয়োগ করে লেস্টার বিনা পয়সায় কাজ সারেন। নিঃসঙ্গ বিধবারা হলো তার সব থেকে ভালো শিকার। নানা চেহারার, নানা বয়সের বিধবা মেয়েরা পথে প্রান্তরে ঘুরে বেড়ায়। দারিদ্রতার জ্বালায় তারা জর্জরিত। সংসারের সকলের কাছ থেকে তারা অপমান পেয়ে আসছে। লেস্টার শেষ পর্যন্ত তাদের সামনে গিয়ে উপস্থিত হন। তারা লেস্টারের খাঁচার সামনে এসে দাঁড়ায়। কেউ জমা টাকার থেকে বেশি টাকা তুলে ফেলে। চেক যাতে ফেরত না যায় সেজন্য লেস্টার আশ্বাসবাণী শুনিয়ে দেন। পরিবর্তে কি? পরিবর্তে ওই মহিলা হয়তো লেস্টারকে একদিন নৈশ ভোজের আসরে নিমন্ত্রণ করবেন। লেস্টারের বহু মহিলা মক্কেল নানা সাহায্য চায়, নিজেদের গোপন কথা হড়হড়িয়ে বলে ফেলে। কেউ ব্যাংক থেকে টাকা ধার চায়, অথচ স্বামীর কাছে এই ব্যাপারটা বলা চলবে না। কেউ চেকের কোনো বিষয় গোপন রাখতে বলে। কেউ আবার ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য লেস্টারের শরণাপন্ন হয়। কেউ বিবাহ বিচ্ছেদ করতে চাইছে, লেস্টার জয়েন্ট অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারেন কিনা। লেস্টার সব ব্যাপারে সবাইকে খুশি করতে অত্যন্ত আগ্রহী। প্রত্যেক দিন অন্তত একজন অসহায় মহিলাকে সাহায্য না করলে রাতে লেস্টার 2 চোখের পাতা এক করতে পারেন না। শুক্রবারে সকালে লেস্টারের হঠাৎ মনে হয় উনি একটা মস্ত বড় জ্যাকপট জিতে ফেলেছেন। ব্যাংকের দরজা দিয়ে ঢোকার মুহূর্তে লেস্টার মেয়েটাকে দেখেছিলেন। মেয়েটার রূপ লাবণ্য লেস্টারকে বিমোহিত করেছিল। লেস্টার সুনিশ্চিত মেয়েটাকে পায়ে পায়ে তার খাঁচার দিকে এগিয়ে আসতেই হবে। সুন্দর কালো চুলের গোছা কাঁধ পর্যন্ত ছড়িয়ে আছে, স্কিন টাইট জিন্স আর সোয়েটার পরেছে। মনে হচ্ছে ফ্যাশন ডিজাইনের পাতা থেকে বুঝি এখুনি উঠে এসেছে। আহ, ঈশ্বর যে কেন চোখের সামনে এমন মনোহারিণী মেয়েদের এনে উপস্থিত করেন। ব্যাংকে আরও 4 জন ক্যাশিয়ার আছেন। অন্য 3 জন লেস্টারের ভাগ্যকে সব সময়ে ঈর্ষা করেন। ক্যান্টিনে কফি খেতে খেতে তারা বলে, লেস্টার, তুই ভগবানের পোষ্যপুত্র নাকি? দেখ, তোর খাঁচা সবার শেষে, অথচ সুন্দরী মেয়েরা তোর দিকেই ছোটে। কেন বলতো? ডিমের পোচ খেতে খেতে লেস্টার জবাব দেন, আমার শরীরে ভগবান একটা চুম্বক ফিট করে দিয়েছেন, তাই লোহার মতো মেয়েরা আমার দিকে ছুটে চলে। এক্ষেত্রেও তাই ঘটল। মেয়েটি এক এক করে 3টি খাঁচা পার হয়ে শেষ পর্যন্ত লেস্টারের খাঁচার সামনে এসে দাঁড়াল। লেস্টার বললেন, সুপ্রভাত, আপনার জন্য কি করতে পারি? তারপর এক দৃষ্টিতে মেয়েটির ঊর্ধ্বাঙ্গের দিকে তাকালেন। কবে যে এই সোয়েটারের বোঝাটা ওই মেয়েটিকে আর বহন করতে হবে না, লেস্টার মনে মনে ভাবলেন।
আরও ভাবলেন তিনি, খুকুমণি, তোমার ঠোঁট থেকে খসে পড়া এক টুকরো হাসির জন্য আমি জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করতে পারি। মেয়েটা মিষ্টি করে বলল, একটা সমস্যায় পড়ে গেছি। তার কথার মধ্যে দক্ষিণীর টান স্পষ্ট। গলায় দরদ ঢেলে লেস্টার বললে, আপনার সমস্যা সমাধান করবার জন্যই তো ব্যাংক আমাকে মাসে মাসে মোটা মাইনে দিচ্ছে। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করব? আমিও সেরকম আশা করছি। একটা দারুণ ঝঞ্ঝাট বাঁধিয়ে ফেলেছি। মনে মনে লেস্টার ভাবলেন, স্বচ্ছন্দে তোমার সমস্যার কথা আমাকে তুমি গুছিয়ে বলতে পারো। যদি এখানে বলতে অসুবিধা হয় তাহলে বিকেলে কোনো ক্যাফেতে আসতে পারো। লেস্টার মুখের ওপর একটা অমায়িক ভাব তুলে বললেন, আমি বিশ্বাস করি না তোমার মতো মেয়ে কোনো ঝঞ্ঝাট বাঁধাতে পারে। ঈশ্বর যাকে এমন রূপ দিয়েছেন, নিশ্চয় তার মাথার খোলটাকে একেবারে ফাঁপা করে রাখেননি। দীর্ঘ অভিজ্ঞতায় লেস্টার দেখেছেন, প্রশংসা করলে সব মেয়ে মোমবাতির মতো গলতে শুরু করে। কিন্তু তখন মেয়েটির বাদামি চোখের তারায় আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। সে বলল, সত্যি সত্যি আমি একটা সমস্যায় পড়েছি। আমি জোসেফ রোমানোর সেক্রেটারি। উনি আমাকে 1 সপ্তাহ আগে তার কারেন্ট অ্যাকাউন্টের নতুন চেক বই নিয়ে রাখতে বলেছিলেন। আমি একদম ভুলে গেছি। এখন আমাদের সব চেক প্রায় ফুরিয়ে এসেছে। এই খবরটা যদি ওর কানে পৌঁছয় তাহলে আমার চাকরি আর থাকবে না। জোসেফ রোমানোর নাম লেস্টার খুব ভালোভাবেই জানেন। উনি হলেন এই ব্যাংকের একজন গণ্যমান্য কাস্টমার। অবশ্য এখন তিনি খুব অল্প টাকা ব্যাংকে রাখেন। জনান্তিকে শোনা গেছে উনি নাকি অন্যত্র বেশি টাকা খাটান। মনে মনে মেয়েটিকে তারিফ করলেন লেস্টার। আহ, রোমানো দেখছি এই ব্যাপারে বাজি জিতে বসে আছেন। সেক্রেটারি রাখার ক্ষেত্রে তার কোনো ভুল হয়নি। শেষ পর্যন্ত একটু হেসে উনি বললেন, দেখো, এটা কোনো বড় ব্যাপার নয় শ্রীমতী। আমি শ্রীমতী নই, আমি কুমারী লুরিন হার্টফোর্ড। কুমারী? আহা, তাহলে সব কটা ছাড়পত্র পাওয়া গেল। লেস্টার মনে মনে উৎফুল্ল হয়ে বললেন, আমি এখনই নতুন চেক বইয়ের জন্য বলে দিচ্ছি, 2-3 সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। লেস্টারের এই কথা শুনে মেয়েটি এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। আতঙ্কিত কণ্ঠস্বরে সে বলল, ওহ না, তাহলে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। মিস্টার রোমানো এমনিতেই আমার ওপর চটে আছেন। আমি নিজের কাজ ঠিকমতো করতে পারি না। এবার মেয়েটি খাঁচার ওপর তার সুন্দর তনুবাহার মেলে ধরল। এই প্রথম সোয়েটারের আড়াল থেকে স্তন বিভাজন দেখতে পেলেন লেস্টার। মনের আকাশে খুশির ফানুস উড়ে গেল। মেয়েটি বলছে 2 চোখের পাতায় করুণ মিনতি নিয়ে, যদি একটু তাড়াতাড়ি করে চেক বইটা পাইয়ে দেন তাহলে যে আমার কি উপকার হয়। যদি এর জন্য কোনো বাড়তি চার্জ দিতে হয় আমি তাও দেব। বাড়তি চার্জ? মেয়েটির শরীর জরিপ করতে করতে লেস্টার বললেন, না দুঃখিত লুরিন, তা সম্ভব নয়। এবার মেয়েটির চোখে জল এসেছে। সত্যি কথা বলতে কি, কর্তব্যের গাফিলতির জন্য আমার চাকরি চলে যেতে পারে। দয়া করে যা বলবেন আমি তাই করব। লেস্টার এই কথাগুলি শুনে খুবই উৎফুল্ল হলেন। তার মানে মেয়েটিকে কি এখনই ফাঁদে ফেলা উচিত? লেস্টার বলতে শুরু করলেন, ঠিক আছে, আমি চেষ্টা করছি। সোমবারে তুমি চেক বই পেয়ে যাবে। কি চলবে তো? লেস্টারের এই কথা শুনে মেয়েটির গলা তখন কৃতজ্ঞতায় বুজে এসেছে। মেয়েটি বলল, আপনি অসাধারণ। অফিসে পাঠিয়ে দেব? না না, অফিসে পাঠাবেন না, তাহলে মিস্টার রোমানো জেনে যাবেন। বলুন, সোমবার কটার সময় আসতে হবে আমাকে? আমাকে সবসময় এখানেই পাবে। এক রাস মিষ্টি হাসি উপহার দিয়ে অঙ্গ দুলিয়ে মেয়েটি চলে গেল। লেস্টার ফাইল ক্যাবিনেট থেকে জোসেফ রোমানোর অ্যাকাউন্ট নাম্বারটা বের করলেন। নতুন চেক বই এখনই তৈরি করতে হবে, তা না হলে মেয়েটির ওপর জাল বিস্তার করবেন কেমন করে?
নিউ অরলিয়ান্সের কার্মেন স্ট্রিটের এই হোটেলটার মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই। 500 হোটেলের মতো এটি খুবই সাধারণ, তাই ট্রেসি এই সস্তা হোটেলটাকে বেছে নিয়েছিল। সস্তা হলেও জেলখানার সেলের তুলনায় এটি একটা স্বর্গ, অনায়াসেই কথা বলা যেতে পারে। ব্যাংকে লেস্টারের সাথে দেখা করে ফেরার পথে ট্রেসি তার কালো চুলের পরচুল আর চোখের কন্ট্যাক্ট লেন্স অতি দ্রুত খুলে ফেলল। চড়া মেকআপ নিয়েছিল, সেটাও ক্লিনার দিয়ে তুলে ফেলল। তারপর আরাম করে চেয়ারে গা এলিয়ে বসল। ভাবল, এবার ঠিক মতো কাজ শুরু হয়েছে। জোসেফ রোম্যানো কোন ব্যাংকে টাকা রাখে সেটা ও মার ফাইল থেকে জেনে ফেলেছে। জো রোম্যানো ওর মাকে একটা চেক দিয়েছিল। আর্নি লিটল চ্যাপের কথা মনে পড়ে গেল ট্রেসির। আর্নি বলেছিল, জো রোম্যানো, ভুল করে ওর গায়ে হাত দিও না তুমি। আর্নি ভুল করেছিল। জো রোম্যানোকে দিয়েই শুরু হয়েছে ট্রেসির প্রতিশোধের পালা। এরপর একে একে সে সবার সাথে লড়াই করবে। কিভাবে অলৌকিক ঘটনার মাধ্যমে জেল থেকে ছাড়া পেয়ে এখানে এসে পৌঁছেছে ভাবতে ভাবতে তার সমস্ত শরীর অবশ হয়ে গেল। ঠান্ডা জলের তলায় ক্রমশ তলিয়ে যাচ্ছিল ট্রেসি। কোনো রকমে সামলে নিয়ে হাত নাড়তে নাড়তে অ্যামিকে খুঁজে পেল। অ্যামিকে টানতে টানতে জলের ওপর ভেসে উঠল। অ্যামি তখন ভীষণ ভয় পেয়ে প্রাণপণ শক্তিতে ট্রেসিকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। একটু পরে অ্যামির মনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। তখন সে আর ট্রেসিকে বিশ্বাস করতে পারছে না। হয়তো ছোট্ট অ্যামি বুঝতে পেরেছিল ট্রেসির জন্যই তার এই অবস্থা আজ। তখন সে পাগলের মতো ট্রেসির হাত থেকে নিজেকে ছাড়াবার জন্য ব্যস্ত হয়ে উঠল। দুজনেই আবার ডুবতে শুরু করল। ট্রেসি বুঝতে পারছিল সে আর কিছু করতে পারবে না। দম বন্ধ হয়ে আসছে, বুক ফেটে যাচ্ছে। সলিল সমাধি থেকে অ্যামিকে বাঁচাবার জন্য শেষবারের মতো চেষ্টা করল ট্রেসি। অ্যামিকে জলের ওপর টেনে তুলে ভাসিয়ে রাখতে গেল। ট্রেসি বুঝতে পারল ও আর পারবে না, একটু বাদে দুজনেই মরে যাবে। তখনই মানুষের গলার স্বর শোনা গেল। কারা যেন অ্যামিকে তার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। সঙ্গে কয়েকটা শক্ত হাত এসে ট্রেসির কোমর ধরে তাকেও টেনে তুলল। কে যেন কানের কাছে ফিসফিসিয়ে বলল, সব ঠিক আছে, আপনি ভয় পাবেন না। মরিয়া হয়ে ট্রেসি মুখ তুলে তাকালো। একজনের কোলে অ্যামি। যাক বাবা, তাহলে অ্যামি শেষ পর্যন্ত মরেনি। ঘটনাটা সামান্য, কিন্তু রাতারাতি গণমাধ্যম ট্রেসিকে এক মহান দুঃসাহসী নায়িকা করে তুলল। গভর্নর হোভার নিজেই চলে এলেন জেলখানার হাসপাতালে ট্রেসির সঙ্গে দেখা করার জন্য। সাঁতার জানে না এমন একজন মেয়ে কয়েদি নিজের জীবন বিপন্ন করে ওয়ার্ডেনের মেয়েকে বাঁচিয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থায় এমন ঘটনা খুব বেশি ঘটে কি? ওয়ার্ডেন বলেছিলেন, খুব সাহসের পরিচয় দিয়েছ তুমি। তুমি না থাকলে মেয়েটি কখনোই বাঁচত না। শ্রীমতী ব্র্যানিগান এবং আমি দুজনেই তোমাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাইছি। তখনও ট্রেসি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। সে ধীরে ধীরে বলল, অ্যামি কেমন আছে? অ্যামি ভালো আছে। এই কথাটা শুনে শান্তিতে ট্রেসির দু চোখ বন্ধ হয়ে গেল। অ্যামির কিছু হলে সে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারত না। অ্যামিকে সে খুব একটা ভালোবাসতে চায়নি, কিন্তু অ্যামি ভালোবাসার প্রতিদান দিয়েছে। এর জন্য খুবই অপরাধ বোধ জাগল ট্রেসির মনে। দুর্ঘটনার ব্যাপারটা নিয়ে তদন্ত হলো। অ্যামি তার বাবাকে বলেছিল, দোষটা আমার, আমরা বল খেলছিলাম, ট্রেসি বলটা আনবার জন্য অনেক দূরে চলে গিয়েছিল। যাবার আগে ট্রেসি পই পই করে বলেছিল আমাকে দাঁড়িয়ে থাকতে, কিন্তু ট্রেসিকে ভালো করে দেখার জন্য আমি পাঁচিলের ওপর উঠে যাই, তখনই জলে পড়ে যাই। ট্রেসি কিন্তু নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচিয়েছে বাবা। সে রাতটা ট্রেসিকে হাসপাতালে রাখা হলো। পরদিন সকালে তাকে ওয়ার্ডেনের অফিসে নিয়ে যাওয়া হলো। সেখানে টিভির ক্যামেরা আগে থেকেই হাজির ছিল সাংবাদিকের দল। ট্রেসিকে নিয়ে একটা দারুণ সিরিয়াল তৈরি হতে পারে।
সন্ধ্যাবেলা টেলিভিশনের মাধ্যমে সারা দেশের মানুষ ট্রেসির এই অসাধারণ সাহসিকতার কথা শুনল। খবরের কাগজগুলোর পাতায় পাতায় প্রকাশিত হল ট্রেসির এই দুরন্ত অভিযানের কাহিনী। কয়েক দিনের মধ্যে হাজার হাজার চিঠি আর টেলিগ্রাম পৌঁছতে লাগলো জেলখানাতে। সকলেই অনুরোধ করছে কর্তৃপক্ষ যেন ট্রেসিকে ক্ষমা করে দেয়। শেষ পর্যন্ত গভর্নর হোভার ব্যাপারটা নিয়ে ওয়ার্ডেনের সঙ্গে আলোচনা করলেন। ওয়ার্ডেন মনে করিয়ে দিলেন যে ট্রেসি হুইটনি একটা গুরুতর অপরাধের জন্য জেলে বন্দি অবস্থায় সময় কাটাচ্ছে। গভর্নর বেশ চিন্তায় পড়লেন। তিনি বললেন, কিন্তু এর আগে তো সে কোনো অপরাধ করেনি, তাই নয় কি? তা সত্যি স্যার, মনের কথাটা বলছি আপনাকে। ওপর থেকে আমার ওপর প্রচুর চাপ আসছে, মেয়েটির জন্য কিছু একটা করতেই হবে। আমার ওপরেও স্যার। অবশ্য জনগণের চাপের কাছে নতি স্বীকার করে কি আমরা জেলের প্রশাসন চালাবো? আপনি কি বলেন? নিশ্চয় না স্যার। কিন্তু আবার গভর্নর বেশ ভেবেচিন্তে বললেন, ওই হুইটনি মেয়েটি অসাধারণ সাহসের পরিচয় দিয়েছে। আমাদের দেশের সকলের চোখে ও এখন কল্পলোকের নায়িকা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হাত কচলাতে কচলাতে ওয়ার্ডেন বললেন, হ্যাঁ, এ ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত। শেষ পর্যন্ত গভর্নর সিগার ধরিয়ে প্রশ্ন করলেন, আপনার কি মত ওয়ার্ডেন? খুব সাবধানে বেছে বেছে শব্দ নির্বাচন করে ওয়ার্ডেন তার মন্তব্য ব্যক্ত করলেন। আপনি নিশ্চয় জানেন গভর্নর, এ ব্যাপারে আমার ব্যক্তিগত আগ্রহ আছে। ট্রেসি যদি নিজের জীবন বিপন্ন করে জলে ঝাঁপিয়ে না পড়ত, তাহলে আমার মেয়ে বাঁচত না স্যার। তবে আমি মনে করি না ট্রেসি হুইটনি জাত অপরাধী। ও ছাড়া পেলে সমাজ এবং সংসারের কোনো ক্ষতি হবে না। আমি জোরালোভাবে ওর জন্য সুপারিশ করছি, ওকে যাতে ক্ষমা করা হয় সে বিষয়টা আপনি ভালো করে দেখবেন। গভর্নর দ্বিতীয়বার গভর্নর নির্বাচিত হওয়ার পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন। ব্যাপারটা তার কাছে খুবই সুবিধাজনক বলে মনে হলো। তিনি ওয়ার্ডেনকে বললেন, বিষয়টা এখন গোপন রাখবেন। রাজনীতিতে সবকিছু সময় বুঝে করতে হয়। স্বামীর সঙ্গে আলোচনা করার পর সু ট্রেসির কাছে এলেন। সু বললেন, ওয়ার্ডেন ব্র্যানিগান এবং আমি চাইছি তুমি আমাদের কোয়ার্টারে এসে থাকো। পিছন দিকে একটা শোবার ঘর আছে, সেখানে থাকলে তুমি সব সময়ে অ্যামির যত্ন নিতে পারবে। তখন কৃতজ্ঞতায় ট্রেসির দু চোখে জল এসে গেছে। ট্রেসি বলল, আপনাকে অশেষ ধন্যবাদ। অ্যামির সঙ্গে ট্রেসির সম্পর্ক তখন খুবই মধুর হয়ে উঠেছে। অ্যামির ভালোবাসার ডাকে ট্রেসি প্রাণ খুলে সাড়া দিল। এই প্রাণচঞ্চল সুন্দর মেয়েটির সান্নিধ্যে এসে ট্রেসির জীবন তখন আরও মধুময় হয়ে উঠেছে। খেলাধুলো আর পড়াশোনাতে সময় কেটে যাচ্ছে। মাঝে মধ্যে তারা দুজন একসঙ্গে টেলিভিশনের পর্দায় ওয়াল্ট ডিজনির কার্টুন দেখে। সে যেন এখন ব্র্যানিগান পরিবারের একজন হয়ে উঠেছে। যখনই কোনো কাজে তাকে জেলখানার ভেতর যেতে হতো, তখন বিগ বার্থার চাপা কণ্ঠস্বর তাকে বিরক্ত করত। বিগ বার্থা তাকে লক্ষ্য করে বাছা বাছা কিছু বিশেষণ ছুড়ে দিত। মাঝে মধ্যে সে বলতো, কুত্তি, তোর ভাগ্যটা দেখছি খুবই ভালো, তবে তোকে একদিন এখানে ফিরে আসতেই হবে। দেখি ওয়ার্ডেনের বাপ তোকে কি করে বাঁচায়। অ্যামিকে জল থেকে উদ্ধার করার পর 3 সপ্তাহ পার হয়ে গেছে। একদিন ট্রেসি আর অ্যামি সামনের বাগানে বসে খেলছিল। হঠাৎ সু সেখানে এলেন। তিনি বললেন, ট্রেসি, ওয়ার্ডেন এখনই ফোন করেছেন, তোমাকে অফিসে দেখা করতে বলছেন। এই কথা শুনে ভয়ে ট্রেসির বুক কাঁপতে থাকল। তাহলে নিজের অজান্তে সে কি কোনো কুকাজ করে ফেলেছে নাকি? তাকে কি আবার জেলখানায় ফেরত পাঠানো হবে? তাহলে কি বিগ বার্থারই জয় হলো? মিসেস ব্র্যানিগান কি চাইছেন না যে তার সঙ্গে অ্যামির ঘনিষ্ঠতা বেড়ে উঠুক? যাচ্ছি মিসেস ব্র্যানিগান। পুলিশ ট্রেসিকে ওয়ার্ডেনের অফিসে পৌঁছে দিল। ওয়ার্ডেন দরজার কাছে দাঁড়িয়েছিলেন। ট্রেসিকে দেখে তিনি আন্তরিকতাপূর্ণ কণ্ঠস্বরে বললেন, বসো,
তোমার জন্য একটা খবর আছে। একটু থামলেন তিনি। তার গলায় আবেগের একটা সূক্ষ্ম ছোঁয়া আছে। ট্রেসি সেটা বুঝতে পারল না। লুইজিনিয়ার গভর্নরের কাছ থেকে একটা খবর এসেছে। তোমাকে ক্ষমা করা হয়েছে। এই মুহূর্ত থেকে তুমি স্বাধীন আর মুক্ত। হে ঈশ্বর, আপনি যা বলছেন তা কি ঠিক? মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না ট্রেসির। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমার মেয়েকে বাঁচাবার জন্যই এটা করা হচ্ছে না। একজন সৎ এবং ভদ্র নাগরিক হিসেবে তুমি যা করেছ তার কোনো তুলনা নেই। আমি বিশ্বাস করি তোমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না। তবে আমার একটু কষ্ট হচ্ছে। দেখতে দেখতে তুমি তো আমাদের পরিবারের একজন হয়ে গিয়েছিলে। কথা দাও, পরে আবার আমার মেয়ের সাথে দেখা করতে আসবে তো? ট্রেসির মুখে কোনো ভাষা ফুটল না। হায়, ওয়ার্ডেন যদি সেদিনের পরিকল্পনার কথাটা জানতে পারতেন তাহলে নিশ্চয় এ কথা বলতেন না। এতদিনে আমার মৃতদেহ আনার জন্যে তার লোকেরা পাগলের মতো ঘুরে বেড়াতো। পরশুদিন তোমাকে ছেড়ে দেওয়া হবে। ট্রেসি কোনো রকমে বলল, কি বলে যে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাবো আমি বুঝতে পারছি না। তোমার কিছু বলার দরকার নেই ট্রেসি। এখানকার সকলেই তোমার কাজের জন্য গর্বিত। মিসেস এবং আমার একান্ত ইচ্ছে তুমি তোমার অভিজ্ঞতা বাইরের কাজে লাগাও। আশা করি সৎ, সুন্দর, শোভন জীবনযাপন করতে পারবে। শেষ পর্যন্ত আমি স্বাধীন হতে পেরেছি। দুর্বল হয়ে গেছে ট্রেসির সমস্ত শরীর। কোনো রকমে চেয়ারের হাতল ধরে উঠে দাঁড়িয়ে সে বলল, অনেক কিছু করার আছে আমার, ওয়ার্ডেন ব্র্যানিগান। জেলখানার শেষ রাত। ট্রেসির সেল ওয়ার্ডের একজন মেয়ে কয়েদি বলল, তাহলে তুমি বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ। এর নাম বেটি ফ্রান্সিসে। বয়স 40-এর কোটায়, কিন্তু এখনও যৌবনকে ধরে রেখেছে। বাইরে যদি কারো সঙ্গে দেখা করতে হয় তাহলে নিউ ইয়র্কের কোনরাড মর্গানের সঙ্গে দেখা করো। অপরাধীদের সংশোধিত জীবনযাপন করার জন্য মর্গান আন্তরিকভাবে সাহায্য করে। বেটির ঠিকানা লেখা একটা কাগজ তুলে দিল ট্রেসির হাতে। ট্রেসি বলল, ধন্যবাদ, তবে আমার তেমন কোনো দরকার হবে না। তা না, কাগজের টুকরোটা রেখে দাও। বিশাল পৃথিবীতে কখন কাকে দরকার পড়ে আমরা কি আগে থেকেই হিসেব নিকেশ করতে পারি? 2 ঘন্টা বাদে ট্রেসি জেলখানার দরজা দিয়ে বের হলো। টেলিভিশনের ক্যামেরা দাঁড়িয়ে আছে দুপাশে। সাংবাদিকদের সাথে সে কথা বলবে না, কিন্তু অ্যামি তার মায়ের হাত ছাড়িয়ে ছুটে এসে ট্রেসিকে জড়িয়ে ধরল। একসঙ্গে সব কটি ক্যামেরা তখন অন হয়ে গেছে। সেদিন সন্ধ্যার খবরে এই দৃশ্যটাই বারবার দেখানো হচ্ছিল। সে ভালো পোশাক পরতে পারবে, ভালো দোকানে খেতে পারবে, ভালো সাবান মাখতে পারবে। শুধু তাই নয়, একটা নম্বর থেকে সে আবার নামে ফিরে এসেছে। স্বাধীনতার পাশাপাশি বিগ বার্থার হাত থেকে নিষ্কৃতি পাওয়াটাও একটা ঘটনা বটে। ভবিষ্যতের পরিকল্পনা ছকে ফেলতে হবে। ফিলাডেলফিয়াতে চার্লস স্ট্যানহোপ তৃতীয় দেখল ট্রেসি জেলখানা থেকে ছুটি পাচ্ছে। মনে মনে সে চিন্তা করল, ও এখনও তেমনই সুন্দর। চার্লস বিশ্বাস করে ট্রেসিকে কোনোভাবে ফাঁসানো হয়েছে। যে অপরাধের জন্য তাকে জেলখানায় থাকতে হলো সেই অপরাধ সে কোনোদিনই করেনি। চার্লস তার আদর্শ স্ত্রীর দিকে একবার তাকালো। স্ত্রী আপন মনে সেলাই করে চলেছে। চার্লস মনে মনে ভাবল, শেষ পর্যন্ত জীবনের জুয়া খেলাতে আমি হেরে গেলাম নাকি? ড্যামিয়েন কুপার নিউ ইয়র্কে নিজের ফ্ল্যাটে বসে টেলিভিশনে এই ছবিটা দেখতে পেল। ট্রেসি জেল থেকে ছাড়া পাচ্ছে। টেলিভিশনটা বন্ধ করে সে নিজের কাজে মন দিল। জো রোম্যানো এই দৃশ্যটা দেখে হো হো করে হেসে উঠল। হুইটনি মেয়েটার ভাগ্য ভালোই বলতে হবে। জেলখানা থেকে ও ভালোভাবে শিক্ষা পেয়েছে নিশ্চয়। আশা করি আমার সঙ্গে আর টক্কর নিতে আসবে না। রোম্যানো মনে মনে খুবই খুশি। রেনোয়ার ছবিটাকে ইতিমধ্যে দেশের বাইরে চালান করে দিয়েছে। জুরিখের একজন শৌখিন সমজদার সেটা কিনে নিয়েছে নিজের ব্যক্তিগত সংগ্রহশালায় সাজিয়ে রাখার জন্য। বিমা কোম্পানির কাছ থেকে 5 লাখ পাওয়া গেছে,
জুরিখের ওই ভদ্রলোক দিয়েছে 2 লাখ। অ্যান্টনি ওরসেত্তির সঙ্গে টাকাটা ভাগাভাগি করে নেওয়া হয়েছে, কারণ ওরসেত্তিকে সব ব্যাপারে বিশ্বাস করে রোমানো। লেনদেনের ব্যাপারে সামান্য গোলযোগ দেখা দিলে ওরসেত্তি যে কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে এর আগে বেশ কয়েকবার দেখতে পেয়েছে রোমানো। সোমবার দুপুরবেলা ট্রেসি এখন লুডিন হার্টফোর্ড সেজেছে। হাজির হয়েছে ফার্স্ট মার্চেন্টস ব্যাংকে। ব্যাংকটা গম গম করছে। সব কটা কাউন্টারের সামনে খদ্দেরদের লম্বা লাইন। লেস্টার টোরেন্সের জানালার সামনে তখন কয়েকজন কাস্টমার অপেক্ষা করছে। ট্রেসি লাইনে দাঁড়িয়ে পড়ল। এগুতে এগুতে খাঁচার সামনে এসে গেল। লেস্টার বোধহয় এতক্ষণ ট্রেসির কথাই ভাবছিলেন। আহ, মেয়েটাকে দেখে তার সমস্ত মন খুশিতে ভরপুর হয়ে উঠল। আগের থেকেও মেয়েটাকে আরও সুন্দরী বলে মনে হচ্ছে। শরীরে একটা আলগা চটক আছে। হায়, কবে ওই মেয়েটাকে আমি নিজের মতো করে পাবো? দেখো, কাজটা খুব সহজ ছিল না, কিন্তু তুমি যখন অসুবিধের কথা বলেছ তখন আমি না করে থাকতে পারলাম না। ট্রেসি বুঝতে পেরেছে এবার মাছ তার জালে ধরা পড়েছে। খেলিয়ে খেলিয়ে তাকে ওপরে তুলতে হবে। সে মুখে হাসি আনল। উষ্ণ আমন্ত্রণের ইশারা জাগালো তার 2টি চোখের তারায়। সে বলল, সত্যি আপনার তুলনা হয় না। এই নাও। ড্রয়ার খুলে চেক বইয়ের বাক্স বের করলেন লেস্টার। ট্রেসির হাতে 400 নতুন চেক তুলে দিলেন। বললেন, হবে তো? এতে কাজ হবে তো? যথেষ্ট। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এবার লেস্টারের চোখে চোখ রেখে ট্রেসি বলল। এই কথা শুনে লেস্টারের সমস্ত শরীরে একটা মৃদু শিহরণ বয়ে গেল। তিনি বললেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করার কোনো কারণ আছে কি? কি বলো লুডেন? খুবই সত্যি কথা বলেছেন আপনি। আচ্ছা, তুমি কেন এখানে কোনো অ্যাকাউন্ট খোলোনি? আমি সব দিক দিয়ে সাহায্য করব। আমি জানি আপনি সাহায্য করবেন। ট্রেসি মুখে একটা সপ্রতিভ ভাব দেখালো। একটা নিরিবিলি জায়গায় বসে ডিনার খেতে খেতে এই নিয়ে আলোচনা করলে কেমন হয়? খুবই ভালো হয়। ট্রেসি তো তাই চাইছিল। যে করেই হোক লোকটাকে ফাঁদে ফেলতে হবে। যে কোনো বাজে উদ্দেশ্য সিদ্ধ করতে হলে ক্যাশিয়ারকে হাতে রাখতেই হবে। কোথায় আপনার সঙ্গে যোগাযোগ করব লুডিন? কেন আপনি কষ্ট করবেন? আপনি কত ব্যস্ত মানুষ, আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। লাইন থেকে সরে দাঁড়ালো ট্রেসি। 1 মিনিট। লেস্টার এখনই ব্যাপারটা পাকা করে ফেলতে চান। তার আগে অন্য খদ্দের 1 থলি খুচরো তুলে দিল লেস্টারের হাতে। ব্যাংকের মাঝখানে 4টে টেবিল পাতা। সেখানে টাকা জমা দেবার এবং তোলবার স্লিপগুলো থাকবন্দি রাখা থাকে। টেবিলে ভীষণ ভিড়। লেস্টার যাতে দেখতে না পায় এমন একটা কোণে সরে গেল ট্রেসি। একজন খদ্দের সরে যেতে ট্রেসি চেয়ারে বসে পড়ল। 8টা প্যাকেট ভর্তি ফাঁকা চেকগুলো লেস্টার দিয়েছিলেন একটি কাগজের বাক্সে করে, কিন্তু চেকের ব্যাপারে ট্রেসির কোনো আগ্রহ নেই। প্যাকেটগুলোর পেছনে জমা দেওয়ার স্লিপগুলো তার দরকার। ট্রেসি সাবধানে জমা দেওয়ার স্লিপগুলোকে আলাদা করলে। 3 মিনিটের মধ্যে ওর হাতে 80টা জমা দেওয়ার স্লিপ চলে এলো। কেউ তাকে লক্ষ্য করছে কিনা সে ভালোভাবে দেখল। 20টা স্লিপ ধাতুর পাত্রে ঢুকিয়ে দিল। পাশের টেবিলে গিয়ে আরও 20টা স্লিপ ওইভাবে ঢুকিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যে 80টা স্লিপ চালান হয়ে গেল। জমা দেবার এই স্লিপগুলো ফাঁকা ছিল, কিন্তু তার তলার দিকে চুম্বক লাগানো অংশে নম্বর দেওয়া থাকে। কম্পিউটার যন্ত্র সহজেই গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেয়। টাকাটা কে জমা দিচ্ছে সেটা দেখা কম্পিউটারের কাজ নয়। ওই স্লিপগুলোর মাধ্যমে জো রোমানোর নামে টাকা জমা হয়ে গেল। ব্যাংকে কাজ করার অভিজ্ঞতায় ট্রেসি জানে 2 দিনের মধ্যে চুম্বক লাগানো জমা স্লিপগুলো কাজে লেগে যাবে। সত্যিকারের টাকা জমা দিয়েও এইভাবে স্লিপ জমা দেওয়ার ব্যাপারটা ধরতে ধরতে 5 দিন লেগে যাবে। ট্রেসি যা কিছু ষড়যন্ত্র তা ওই 5 দিনের মধ্যেই শেষ করতে হবে। হোটেলে ফিরে ফাঁকা চেকগুলো নষ্ট করে ফেলল। এবার ট্রেসি গেল নিউ অরলিয়েন্স হলিডে ট্রাভেল এজেন্সির দপ্তরে। ডেস্কের পেছনে বসে থাকা এক যুবতী বলল, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? নিজের পরিচয় দিয়ে ট্রেসি বলল, আমি জোসেফ রোমানোর সেক্রেটারি। মিস্টার রোমানো রিও ডি জেনেরিওর একটা টিকিট চেয়েছেন। আগামী শুক্রবার পেলে ভালো হয়। একটাই টিকিট চাই? হ্যাঁ,
ফার্স্ট ক্লাসের কোণের দিকে, আর যাতে সিগারেট খেতে পারেন সেই ব্যবস্থাও করতে হবে। যুবতী কম্পিউটার নিয়ে বসল। কয়েক মিনিট পরে বলল, সব ঠিক আছে, প্যান আমেরিকান প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পাবেন। ফ্লাইট নাম্বার 728, সন্ধে 6:30টার সময় টেক অফ। ট্রেসি যুবতীটিকে আশ্বাস দেবার জন্য বলল, মিস্টার রোম্যানো কথা শুনে খুবই খুশি হবেন। টিকিটের দাম পড়বে $1929। টাকা কি নগদে দেবেন না আমরা চার্জ করে নেব? মিস্টার রোম্যানো সবসময় নগদে দেন। ওর অফিসে বৃহস্পতিবার টিকিট পৌঁছাতে হবে, সেখানেই টাকাটা দিয়ে দেওয়া হবে। ম্যাডাম, আমরা কি কাল টিকিট পাঠিয়ে দেব? না না, কালকে মিস্টার রোম্যানো থাকছেন না। বৃহস্পতিবার ঠিক সকাল 11টায়। মনে থাকবে তো? ঠিক আছে। ঠিকানাটা? মিস্টার জোসেফ রোমানো, 27 পয়েড্রা স্ট্রিট, সুইট নম্বর 408। যুবতীটি সঙ্গে সঙ্গে লিখে নিয়ে বলল, বৃহস্পতিবার সকালে টিকিট পৌঁছে যাবে। একটু দূরে লাগেজ স্টোর্স। দোকানে ঢোকার আগে জানলায় সাজানো বাক্স প্যাটরাগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখল ট্রেসি। একজন কেরানি এগিয়ে এসে বলল, সুপ্রভাত ম্যাডাম, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ট্রেসি বলল, আমি আমার স্বামীর জন্য লাগেজ কিনতে চাই। ঠিক জায়গাতে এসেছেন। এখন আমরা ভালো জিনিস কম দামে ছেড়ে দিচ্ছি। না না, কম দামি জিনিস আমি চাই না। দেওয়ালের গায়ে কতগুলো দামি সুটকেস সাজানো ছিল, সেই দিকে আঙুল তুলে ট্রেসি বলল, ওই ধরনের জিনিস চাই। সুন্দর জিনিস, আপনার স্বামীর পছন্দ হবে। এই জাতীয় সুটকেস 3টি সাইজের হয়। কোনটা দেব আপনাকে? একটুখানি চিন্তা করে ট্রেসি বলল, 3টে সাইজের একটা করে দেবেন। ভালো কথা। আমরা বিল পাঠিয়ে দেব নাকি আপনি নগদে দেবেন? ডেলিভারি দিলেই হবে। নাম জোসেফ রোমানো, বৃহস্পতিবার সকালে পৌঁছে দিতে হবে। নিশ্চয়ই দেব মিসেস রোমানো। সকাল 11টার সময়। আমি নিজে যাব? তাহলে তো খুব ভালো হয়। একটু ভেবে ট্রেসি আবার বলল, সুটকেসের গায়ে জে আর আর এই অক্ষর দুটো লিখে দেওয়া যায় কি? নিশ্চয়ই যায়, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। ট্রেসি একটু হেসে জোসেফ রোমানোর অফিসের ঠিকানাটা ওই ছেলেটির হাতে তুলে দিল। সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। তারপর কাছের একটা পোস্ট অফিস থেকে একটি টেলিগ্রাম পাঠালো। টেলিগ্রামটি রিও ডি জেনেরিওর কোপাব্লাঙ্কা বিচের রিও ওখল প্যালেসের বিখ্যাত হোটেল। টেলিগ্রামে বলা হলো, শুক্রবার থেকে 2 মাসের জন্য আপনাদের হোটেলের সব থেকে ভালো সুইটটা আমার নামে বুক করতে হবে। টেলিগ্রামে টাকার অঙ্কটা জানিয়ে খবর দেবেন, জোসেফ রোমানো, 27 পয়েড্রা স্ট্রিট, সুইট নাম্বার 408, নিউ অরলিয়েন্স, লুইসপিনিয়া, USA। 3 দিন বাদে ট্রেসি ব্যাংকে ফোন করল। লেস্টার টোরেন্সের সাথে যোগাযোগ করে মিষ্টি ভাষায় বলল, আমাকে হয়তো আপনার মনে নেই, আপনি যা ব্যস্ত মানুষ। আমি মিস্টার রোমানোর সেক্রেটারি লুরিন হার্টফোর্ড বলছি। লেস্টার মনে প্রাণে এমন একটি ফোনের জন্য অপেক্ষাতে ছিলেন। তিনি হই হই করে বললেন, মনে নেই মানে? নিশ্চয়ই নিশ্চয়ই মনে আছে তোমাকে। তোমাকে যে একবার দেখবে তার মনের প্রেক্ষাপটে তোমার ছবি চিরদিনের জন্য ধরা থাকবে। মনে আছে? কি আশ্চর্য! আপনাকে রোজ তো কত কাস্টমারের সঙ্গে কথা বলতে হয়। কিন্তু ম্যাডাম, অপরাধ নিও না, তোমার মতো আর কেউ নেই। তুমি কি ডিনার খাবার কথাটা ভুলে গেছো? না, আমি ছটফট করছি। আগামী মঙ্গলবার কি আপনার সময় হবে? হ্যাঁ, সময় হবে। তারিখ তাহলে পাকা রইল। আহা, আমি একটা বোকা গঙ্গারাম। আপনার সঙ্গে কথা বলতে বলতে এত উত্তেজিত হয়ে গিয়েছিলাম যে আসল খবরটা নেওয়া হয়নি। মিস্টার রোমানো জানতে চাইলেন তার অ্যাকাউন্টে কত টাকা আছে। আপনি কি বলতে পারবেন? লেস্টার টোরেন্স এ ধরনের খবর কাউকে দিতে চান না। ব্যাংকের নিয়ম নীতিতে নিষেধাজ্ঞা জারি করা আছে, কিন্তু এখন তিনি অত্যন্ত উদার। তিনি বললেন, অনুগ্রহ করে ফোনটা একটু ধরবেন কি? লেস্টার উঠে গিয়ে অ্যাকাউন্ট বইটা দেখে এলেন। এই একটা ব্যাপারে খুব আশ্চর্য লাগলো তার। গত কয়েকদিন ধরে মিস্টার জোসেফ রোমানো প্রচুর টাকা জমা দিয়েছেন। এর আগে রোমানো তো এত টাকা কখনো রাখেননি। তাহলে কোনো একটা অঘটন কি ঘটতে যাচ্ছে? লুরিনের পেট থেকে সব কথা বের করতে হবে ডিনারের সময়। ফিরে এসে ফোনটা তুলে ট্রেসিকে বললেন,
তোমার সাহেব আমাদের খুব ব্যস্ত করে তুলেছেন। ওনার কারেন্ট অ্যাকাউন্টে প্রায় $3 লক্ষ জমা আছে। ঠিক আছে, হিসাবের সাথে একদম মিলে যাচ্ছে। তাহলে মঙ্গলবার? আমি ফোন করে জায়গাটা ঠিক করে রাখবো ডার্লিং, মিষ্টি করে বলল ট্রেসি। কিন্তু এই সম্পর্কটা বোধহয় ওখানেই ছিন্ন হয়ে গেল। এবার আমরা আরেক অপরাধী অ্যান্টনি ওরেসেত্তির কাছে যাব। পয়েড্রা স্ট্রিটের ওপর একটি আকাশ ছোঁয়া বাড়ির মালিক তিনি। একদিকে নদী, অন্যদিকে লুইজিনিয়ার বিখ্যাত সুপার ড্রাম। প্যাসিফিক এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির অফিস এই বাড়ির 5 তলাটা দখলে রেখেছে। এরই এক প্রান্তে ওয়েসেত্তির অফিস, ঠিক বিপরীত দিকে জো রোমানোর অফিস। মাঝের বিশাল হল ঘরে 4 জন মহিলা রিসেপশনিস্টকে দেখা যায়। এরাই আবার সন্ধ্যাবেলা ওয়েসেত্তির বন্ধু বা খদ্দেরদের সঙ্গ দেয়। ওয়েসেত্তির ঘরে 2 বিশাল দেহী মানুষ বসে থাকে। তারা হলো ওয়েসেত্তির দেহরক্ষী, ড্রাইভার এবং মালিশওয়ালা। মাঝে মধ্যে তারা ওয়েসেত্তির ফাইফরমাস খাটে। বৃহস্পতিবার সকালবেলা ওয়েসেত্তির নিজের অফিস ঘরে বসে আগের দিন কত টাকা জমা হয়েছে তার হিসাব নিকাশের ওপর চোখ বোলাচ্ছিল। প্যাসিফিক এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি যে কত রকমের ব্যবসা করে সে বোধহয় নিজেও তার খবর রাখে না। ওয়েসেত্তির বয়স 60-এর কোটার শেষের দিকে। তার শরীরের গঠনটা অত্যন্ত বিচিত্র। ওপরের অংশটা বিশাল, পা দুটো সেই তুলনায় ছোট এবং রোগা। সে যখন দাঁড়ায় তখন মনে হয় একটা ব্যাঙ বোধহয় উঠে দাঁড়াবার ব্যর্থ চেষ্টা করছে। মুখে অসংখ্য কাটাকুটির চিহ্ন। চট করে দেখলে একটা মাতাল মাকড়সার কথা মনে পড়ে যায়। প্রচুর মদ গিলে বেচারা মাকড়সা এলোমেলো পায়ে হেঁটে গেছে তার মুখের ওপর দিয়ে। মুখের হাড়টা বড্ড বড়, ঠোঁটটা কালো। 15 বছর বয়স থেকে তার মাথার চুল পাতলা হতে শুরু করেছে। তারপর থেকে সে কালো পরচুল পড়ে থাকে। এটা তাকে মোটেই মানায় না, কিন্তু মুখের ওপর সত্যি কথাটা বলবে কে? তার চোখের দৃষ্টি পাক্কা জুয়ারির মতো। কখনো সেখানে কোনো আবেগের খেলা দেখা যায় না। মনে হয় সে যেন নিষ্পন্দ চোখের তারা দিয়ে কাউকে ভালোভাবে দেখার চেষ্টা করছে। যখন সে তার 5 মেয়ের সঙ্গে থাকে তখন চোখের দৃষ্টিতে স্নেহ আর ভালোবাসা ঝরে পড়ে। ওয়েসেত্তির মনের কথা বুঝতে হলে তার কণ্ঠস্বর শুনতে হবে। এমনিতে তার গলা বেশ কর্কশ। 21 বছরের জন্মদিনে তার গলায় তার জড়িয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তখন থেকে সে খ্যাড়খেড়ে কণ্ঠস্বরের অধিকারী হয়েছে। যে 2 জন ভুল করে ওই কাজটা করেছিল 2 দিনের মধ্যে তাদের মৃতদেহ মর্গে জমা পড়ে যায়। কিন্তু ওয়েসেত্তি এরপর থেকে আর জোরে কথা বলতে পারে না। নিউ অরলিয়ান্স হলো ওয়েসেত্তির রাজত্ব। ঘুষ, বন্দুক আর ব্ল্যাকমেলকে সঙ্গী করে সে তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। নানা জনের কাছ থেকে তোলা বাবদ যা পায় তা সংগ্রহ করে আজ শহরের এক মস্ত বড় ধনী। অন্য দলের কাপড়রা ওয়েসেত্তিকে মহাগুরু বলে সম্মান করে। বিপদে আপদে তার কাছে আসে সলা পরামর্শ করার জন্য। সেদিন সকালে মনটা বেশ খুশি খুশি ছিল ওয়েসেত্তির। সকালে ব্রেকফাস্ট সেরে এসেছে। লেকভিটা অঞ্চলের ফ্ল্যাটে তার রক্ষী তার কাছে গিয়েছিল। সপ্তাহে 3 দিন নিয়ম করে সে ওই ফ্ল্যাটে যায়। আজ সকালের মধুর স্মৃতিতে তার মন এখনো আচ্ছন্ন। ব্যবসাপত্র বেশ ভালোই চলছে, কোথাও কোনো সমস্যা নেই। ওয়েসেত্তি জানে সমস্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে তার সমাধান করতে হয়। আর একটা ব্যাপারে সে অসম্ভব চালাক। যদি লোকের মধ্যে বৈরিতার সামান্য চিহ্ন দেখা দেয় তখনই সে লোকটাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। এ ব্যাপারে সে কারো সাথে আপোষ করে না। ওয়েসেত্তির ডান হাত হলো জো রোমানো। দুজনের স্বভাব চরিত্রে দারুণ মিল আছে, তাই একে অন্যকে অসম্ভব ভালোবাসে। জো রোমানো ছোট থেকেই পকেটমারের কাজে যথেষ্ট নাম করেছিল। তখনই সে ওয়েসেত্তির নজরে পড়ে যায়। এবার ওয়েসেত্তি জো রোমানোকে শিখিয়ে পড়িয়ে বড় করে তুলেছে। ওয়েসেত্তির কাছে জো রোমানো প্রায় ছেলের মতোই। জো রোমানো ওয়েসেত্তিকে খুবই বিশ্বাস করে। ওয়েসেত্তির পৃষ্ঠপোষকতায় সে আজ এত দূর অগ্রসর হতে পেরেছে। গত 10 বছর ধরে সে ওয়েসেত্তির ডান হাত হিসেবে কাজ করছে।
দরজায় টোকা দিয়ে ওয়েসেত্তির প্রাইভেট সেক্রেটারি লুসি ঘরে ঢুকল। মেয়েটার বয়স 24 বছর, গ্র্যাজুয়েট, দেখতে দারুণ, সুন্দরী, স্থানীয় কয়েকটা বিউটি কন্টেস্টের প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে। সত্যি তাক লাগানো রূপের বাহার তার। নিজেকে কেমন করে আরও আবেদনময়ী করে তুলতে হয় মেয়েটি সেটা ভালোভাবেই জানে। আমরা আগেই বলেছি, ওয়েসেত্তি সবসময় সুন্দরী মহিলাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দিন কাটাতে ভালোবাসে। অবশ্য এটা হলো তার ব্যবসার একটা কৌশল। এভাবেই সে রূপসী মেয়েদের টোপ হিসাবে ব্যবহার করে। ওয়েসেত্তি ঘড়ির দিকে তাকালো। 10:45। লুসিকে বলা আছে দুপুরের আগে যেন তাকে বিরক্ত না করা হয়। তাকে এই সময় আসতে দেখে ওয়েসেত্তি খুবই অবাক হয়ে গেল। চোখের তারায় অসংখ্য বিরক্তি এনে সে প্রশ্ন করল, কি হয়েছে? আপনাকে বিরক্ত করার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। কে একজন মিস গিগি দুপ্রেস ফোন করেছে। মনে হয় মেয়েটার মাথা খারাপ, আপনার সঙ্গে কথা বলতে চায়। ও বারবার ফোনে আপনাকেই চাইছে। ওয়েসেত্তি তার মনের কম্পিউটার চালু করল। গিগি দুপ্রেস, এই জীবনে অসংখ্য মেয়ের সঙ্গে সঙ্গ করেছে সে। একবার ভাবল লাস ভেগাসে মনে হয় ওই মেয়েটির সঙ্গেই রাত কাটিয়েছিল। না, নামটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, কে বলছে কি বলছে একবার শোনা দরকার। ওয়েসেত্তি ফোনটা তুলল। চোখের ইঙ্গিতে লুসিকে চলে যেতে বলল। হ্যাঁ, কে বলছো? আপনি কি মিস্টার অ্যান্টনি ওয়েসেত্তি? মেয়েটির গলায় ফরাসি টান আছে। ফরাসি মেয়েরা আরও বেশি যৌন আবেদনময়ী হয়ে থাকে। ওয়েসেত্তির মন বিহ্বল, মুহূর্তের জন্য চিন্তা করল। যদি তাই হয়, ভগবানকে ধন্যবাদ, শেষ পর্যন্ত আপনার সাথে কথা বলার সৌভাগ্য হলো। ঠিকই বলেছে সেক্রেটারি, মেয়েটির মাথায় গোলমাল আছে। যাই হোক, কি বলছে শুনতে হবে। ওয়েসেত্তি ঠান্ডা মাথায় ভাবল। ওকে যেমন করে পারেন থামান। দেখুন ম্যাডাম, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনি কি বলছেন তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমি আমার জোয়ের কথা বলছি, জো রোমানো। ও আমাকে সঙ্গে নিয়ে যাবে বলেছিল। আপনি কি তা বিশ্বাস করেন? জো রোমানোর সঙ্গে আপনার যা গোলমাল সেটা আপনারা দুজনে মিটিয়ে নিন। আপনাদের দুজনেরই বয়স হয়েছে, এ ব্যাপারে আমাকে মিছিমিছি টেনে আনছেন কেন? ও আমাকে মিথ্যে বলেছিল। আমি এইমাত্র খবর পেলাম ও ব্রাজিল চলে যাচ্ছে, আর $3 লাখ অর্ধেকটা আমার। কিন্তু আমাকে ও কিছুই জানায়নি। হঠাৎ ওয়েসেত্তির মনে হলো ব্যাপারটার মধ্যে রহস্যের গন্ধ আছে। সে জানতে চাইল, আপনি কোন $3 লাখ কথা বলছেন? যে টাকাটা জো তার কারেন্ট অ্যাকাউন্টে রেখেছে, মানে যে টাকাটা। ওয়েসেত্তির মুখ চোখ গম্ভীর হলো। এবার সে রহস্যের চক্রব্যূহে প্রবেশ করতে চাইছে। সে বলল, দেখা যাক আপনার জন্য কি করতে পারি ম্যাডাম। জো রোমানোর অফিস ঘরটা খুবই আধুনিক। দেওয়ালে হালকা বিস্কুট রঙের প্রাধান্য, কয়েকটা দামি পেন্টিং সুন্দরভাবে সাজানো। এ নিয়ে রোমানোর গর্ব আছে। শহরের বস্তি থেকে এত দূর পথ পার হয়েছে সে, অহংকার তো হবেই। মোটামুটি লেখাপড়াও শিখে নিয়েছে, ছবির কদর করে, সঙ্গীত শিল্পীদের সম্মান করে, মদ খায়। অন্যরা যেখানে গায়ের জোর খাটিয়ে কর্তৃত্ব করার চেষ্টা করে, জো রোমানো বুদ্ধি খাটিয়ে কাজ হাসিল করে। সত্যি যদি এই কথা মেনে নেওয়া হয় যে নিউ অর্লিয়েন্সের আসল রাজা ওয়েসেত্তি, তবে আর একটা সত্যি আমাদের স্বীকার করতেই হবে, তা হলো ওই রাজ্যে জো রোমানো হলো প্রধানমন্ত্রী। জো রোমানোর সেক্রেটারি ঘরে ঢুকে জানালো, মিস্টার রোমানো, একজন লোক রিও ডি জেনেরিওর প্লেনের টিকিট নিয়ে এসেছে, টাকাটা ওকে দিয়ে দেব কি? রিও ডি জেনেরিও? রোমানো অবাক হয়ে তাকালো। বলে দাও, ওরা ভুল করেছে। উর্দি পরা একজন লোক দরজার কাছে দাঁড়িয়েছিল। সে বলল, আমাকে এই টিকিটটা জো রোমানোর অফিসের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। দেখো, কেউ হয়তো ভুল করেছে, নাকি বিমান কোম্পানি নতুন একটা কায়দা কানুন বের করলো। এভাবে ওরা কাস্টমারদের বোকা বানাচ্ছে নাকি? না স্যার, আমি। জো রোমানো হাত বাড়িয়ে টিকিটটা নিল। শুক্রবারের টিকিট। আমি হঠাৎ শুক্রবার রিও ডি জেনেরিওতে যাব কেন? কোথাও একটা ভুল হয়ে গেছে।
টিকিটটা লোকটির হাতে তুলে দিতে দিতে জো রোম্যানো মন্তব্য করল, যাও, ফেরত নিয়ে যাও। না না, এত তাড়াতাড়ি নয়, বলতে বলতে ওয়েশেত্তি ঘরে ঢুকে পড়ল। টিকিটটা হাতে তুলে নিল। এই যে, এতে লেখা আছে ফার্স্ট ক্লাসের টিকিট, সিগারেট খাওয়া চলবে, রিও ডি জেনেরিও শুক্রবার। শুধু যাবার টিকিট, রিটার্ন টিকিট কাটা হয়নি। জো রোম্যানো হেসে বলল, ভুল করে পাঠানো হয়েছে। তারপর সেক্রেটারির দিকে ঘুরে বলল, ওই ট্র্যাভেল এজেন্সিকে ডেকে বলে দাও তো, দেখো কোন বেচারার টিকিট আমার ঘাড়ে পড়েছে, ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। ঠিক এই সময় সহকারী সেক্রেটারি জলিন ঘরে এসে বলল, আমাকে মাফ করবেন স্যার, সুটকেসগুলো এসে গেছে, আমি কি সই করে নিয়ে নেব? জো রোম্যানো হাঁ করে তাকিয়ে রইল। সুটকেস? সুটকেসের অর্ডার তো আমি দিইনি। সকাল থেকে কি হচ্ছে? ওয়েশেত্তি হুকুম দিল, সুটকেসগুলো এখানে নিয়ে এসো। রোম্যানো বোকার মতো মন্তব্য করল, কি ব্যাপার বলো তো, সকলের একসঙ্গে মাথা খারাপ হয়ে গেল নাকি? দোকানের কর্মচারী তিনটে সুটকেস নিয়ে ঘরে ঢুকল। ডেলিভারি স্লিপটা পড়ে সে বলল, এতে লেখা আছে মিস্টার জোসেফ রোম্যানো, 27 পয়েড্রা স্ট্রিটে পৌঁছে দিতে হবে, সুইট নম্বর 408। এবার জো রোম্যানো সত্যি সত্যি খেপে গেছে। কাহা তক এই রঙ্গরসিকতা সহ্য করা যায়? সে বলল, তুমি আমার চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যাও, আমি কোনো কিছুর অর্ডার দিইনি। ওয়েশেত্তি সুটকেসগুলো পরীক্ষা করে গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু জো, এতে তোমার নাম লেখা আছে। কি বললেন? দাঁড়ান, মনে হচ্ছে কেউ উপহার পাঠিয়েছে। আজ কি তোমার জন্মদিন? না, তবে মেয়েদের তো আপনি ভালো করেই চেনেন, কোনো গায়ে পড়া মেয়ে হয়তো আমার সঙ্গে আরও একটু বেশি আলাপ জমাতে চাইছে, তাই উপহার পাঠানোর এই সরল সহজ পথটাই সে গ্রহণ করেছে। কথা শেষ হবার আগে ওয়েশেত্তি বলল, তুমি কাল ব্রাজিল যাচ্ছ কেন? ব্রাজিল? কেউ ঠাট্টা করেছে। অদ্ভুত হেসে ওয়েশেত্তি দুজন সেক্রেটারি আর দুজন লোককে ঘর থেকে বাইরে যেতে বলল। তারপর জানতে চাইল, ব্যাংকে তোমার কত টাকা আছে জো? একটু সামলে নিয়ে জো রোম্যানো বলল, জানি না, 1000 কি 2 হবে। পরীক্ষা করার জন্যই বলছি, তুমি কি একবার ব্যাংকে ফোন করে দেখবে? কি জন্য? আহা, দেখোই না একবার। বেশ। জো রোম্যানো তার সেক্রেটারিকে ফোন করে বলল, ফার্স্ট মার্চেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট্যান্টকে ফোনে দাও তো। 1 মিনিট বাদে ব্যাংকের ফোন বেজে উঠল। আমি জোসেফ রোম্যানো বলছি, আমার কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে জানাবেন কি? আমার জন্ম তারিখ 14 অক্টোবর। শেষেরটা কোড নম্বর। ওয়েশেত্তির ফোনের এক্সটেনশন লাইনটা ধরল। একটু বাদে অ্যাকাউন্ট্যান্ট জানালো, আপনার অ্যাকাউন্টে $3,09,05.37 আছে মিস্টার রোম্যানো। রোম্যানোর মনে হলো তার শরীরের সমস্ত রক্ত কে বুঝি শুষে নিচ্ছে। সে আরও একবার প্রশ্ন করল, কত বলছেন? $3,09,05.37। বুদ্ধ কোথাকার, কার অ্যাকাউন্ট কার ঘাড়ে চাপাচ্ছিস? আমি এখনই তোর চাকরির 12টা বাজিয়ে দেব, তুই এখনই ম্যানেজারকে লাইনটা দে। রেগে গেলে রোম্যানো এইভাবেই তুই তোকারি করতে শুরু করে, কিন্তু রোম্যানোকে আর কোনো কথা বলতে দিল না ওয়েশেত্তি। সে বুঝতে পারল কোথাও একটা গভীর চক্রান্ত শুরু হয়েছে। সে চট করে রিসিভারটা রোম্যানোর হাত থেকে কেড়ে নিল। এই টাকাটা তুমি কোথা থেকে পেলে জো? বিশ্বাস করুন, ভগবানের নামে দিব্যি করে বলছি, এই টাকার ব্যাপারে আমি কিছু জানি না। ঠিক করে বলো। এবার কঠিন চোখে জো রোম্যানোকে জরিপ করতে থাকে ওয়েশেত্তি। ওয়েশেত্তি বুঝতে পেরেছে এবার বিশ্বাসের পাথরে ফাটল ধরেছে, এর শেষ পর্যন্ত দেখে ছাড়তে হবে। জো রোম্যানো তখন ঝরা পাতার মতো কাঁপতে কাঁপতে আত্মপক্ষ সমর্থনের শেষ চেষ্টা করছে। সে বলছে, বিশ্বাস করুন আমাকে, আপনি তো বহু কাল ধরে আমাকে চেনেন, কেউ বোধহয় আমাকে ফাঁদে ফেলতে চাইছে। ওই কেউ তোমাকে খুবই ভালোবাসে, সে নিশ্চয়ই তোমাকে $3,00,000 ধারে দিয়েছে। ওয়েশেত্তি একটা বড় সোফায় গায়ে এলিয়ে দিল। আবার জোকে নজরবন্দি করল। বলতে লাগলো,
সব কিছু ঠিকঠাক করা আছে। তাই নাকি? সব ঠিকঠাক করা আছে। রিও ডি জেনেরিওতে যাবার টিকিট, সুটকেস। মনে হচ্ছে তুমি নতুন করে জীবনটা শুরু করতে চাইছো। না, রোমানো আর্তনাদ করে উঠল। আপনি তো জানেন আমি কখনো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতার কাজ করিনি। আমার কাছে আপনি বাবার মতো। জো রোমানো ঘামতে শুরু করেছে। এমন সময় দরজায় টোকা। সেক্রেটারি মাথা বাড়ালো, হাতে একটা খাম। দুঃখিত, আপনার নামে একটা কেবল আছে, আপনাকেই সই করতে হবে। জো রোমানো এবার বোধহয় সত্যি সত্যি ফাঁদে পড়েছে। মরিয়া হয়ে সে বলল, এখন না, আমি ব্যস্ত আছি। ওই সত্যি সই করে সেটা নিয়ে নিল। দরজাটা ভেজিয়ে দিয়ে কেবলটাতে চোখ বোলালো। মর্মভেদী দৃষ্টিতে জো রোমানোর দিকে তাকিয়ে আস্তে আস্তে ওই সত্যি বলল, আমি পড়ে শোনাচ্ছি জো, তুমি শুনতে পারবে তো? এই শুক্রবার 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য আমাদের প্রিন্সেস সুইটটা আপনার জন্য রিজার্ভ করা হলো। সই আছে এস মন্তালবান্দ, ম্যানেজার, রিও ওখল, কোপা ব্লাঙ্কা বিচ, রিও ডি জেনেরিও। কি জো, এবার তুমি বলবে সব কিছু মিথ্যে? তবে মনে রেখো, তুমি কিন্তু সাপের গর্তে পা দিয়েছ। 12 অধ্যায় এখানেই শেষ হলো। খুব শিগগির ফিরে আসছি 13 অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন, শুনতে ভুলবেন না শাশ্বতী সিনহা টক্স। ধন্যবাদ।